রাত 12টার দিকে বাসে আসলাম। কয়েকবার কলিং বেল টিপতে নীরা এসে ঘরের দরজাটা খুলে দিল। শরীরে শাড়ি ঠিক মতো নেই, মনে হয় ঘুমিয়েছিল। চুলগুলো এলোমেলো হয়ে মুখের সাথে লেপ্টে ছিল। আমি কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়েছিলাম। আমাকে তাকিয়ে থাকতে দেখে সে চোখ নামিয়ে নিল। সে মুহূর্তে আমার খুব ইচ্ছে করছিল তার মুখ থেকে চুলগুলো ছিঁড়িয়ে দিতে। এক অন্যরকম মাদকতায় সে মুহূর্তে আমাকে পেয়ে বসেছিল। পরক্ষণে নিজেকে সামনে নিয়ে ঘরে ঢুকে গেলাম। এই সময় আমি কি ভাবছি না, এগুলো ভাবা মোটে আমার ঠিক হচ্ছে না। কোনোভাবে আমার নীরার প্রতি মায়া বাড়ানো যাবে না। আমি দিয়াকে ভালোবাসি, আর বাংলাদেশ থেকে চলে গেলেই নীরাকে ডিভোর্সের পেপার পাঠিয়ে দিব। ভাবতে ভাবতে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে আসতেই নীরা বলল, টেবিলে খাবার দিয়েছি, খেয়ে নিন। আমি বললাম, আমি খেয়ে এসেছি। নীরার মুখটা কেমন জানি প্যাকাশি হয়ে গেল। সে কিছু বলতে চেয়েও থেমে গেল। তারপর খাবারগুলো ডেকে রেখে এসে বিছানায় এক কর্নারে যেয়ে শুয়ে পড়লো। আমি আমার মতো বিছানায় শুয়ে শরীরে চাদর টেনে নিলাম। কি করবো ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়লাম। গভীর রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। আমি লক্ষ্য করি নীরার দুটি হাত আমার শরীরের উপরে। সে শীতে কাঁপছে। আমি আস্তে করে তার হাত দুটো নামিয়ে চাদরটা তার গায়ে টেনে দিয়ে তার দিকে তাকাতে লক্ষ্য করলাম ঘুমন্ত নারীকে সত্যি অনেক রূপবতী লাগছে। ঘুমন্ত সব মেয়েকেই শুনেছি রূপবতী লাগে, আজ তা বাস্তবে দেখলাম। নীরার দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ভোর হয়ে গেছে খেয়ালই করিনি। নীরা ভোরে ঘুম থেকে উঠতে আমি চোখ দুটো বন্ধ করে নিলাম, যেন নীরা কোনো কিছুতেই বুঝতে না পারে। নীরা বিছানা ছেড়ে আলমারি থেকে শাড়ি নিয়ে চলে গেল ওয়াশরুমে গোসলের জন্য। কিছু সময়ের ভিতরে নীরা গোসল করে বের হয়ে আসতে আমি উঠে বসলাম নিজে ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে এসে নীরার দিকে তাকাতে আমার চোখ আটকে গেল। নীরার ভেজা চুল বেয়ে পানি পড়ছে। সূর্যের আলোয় অন্যরকম সুন্দর লাগছে নীরাকে। শাড়িতে যে একটা মেয়েকে এত সুন্দর লাগতে পারে, নীরাকে না দেখলেই কখনো বুঝতে পারতাম না। আমাকে নীরা ভেবে তাকিয়ে থাকতে দেখে প্রশ্ন করলো, কিছু বলবেন? আমি তার কথায় থতমত খেয়ে গেলাম। আমি কোনো কথা না বলে শুধু ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে ফোনটা হাতে নিয়ে ডাটা অন করতেই দেখি মিয়ার মেসেজ। বিছানায় শুয়ে শুয়ে দিওর সাথে মেসেজ করতেছি। এমন সময় নীরা এসে বললো, নাস্তা রেডি করেছি, খাবেন, চলেন। আমি কোনো কথা না বলে আবার মেসেজে মনোযোগ দিলাম। নীরা কিছু সময় পর ফিরে এসে আবার একই কথা বললো। মেজাজটা খারাপ হয়ে গেল। আমি খাট থেকে নেমে না খেয়ে বাসা থেকে বেরিয়ে পড়লাম। বাসা থেকে বের হওয়ার সময় নীরা আমাকে পেছন থেকে একবার ডাক দিলেও আমার রাগান্বিত চোখ দেখে আর কিছুই বলেনি। আমি সোজা দোকানে যেয়ে চায়ের অর্ডার দিয়ে সিগারেট জ্বাললাম। দিয়াকে মেসেজ দিলাম আজ সাথে লাঞ্চ করতে আসতে পারবে কিনা। নিয়া বলল আসবে। আমি দোকান থেকে চা সিগারেট খেয়ে বেরিয়ে পড়লাম নিয়ের সাথে দেখা করার জন্য। অনেক সময় ধরে অপেক্ষা করছি। দিয়াকে কয়েকবার মেসেঞ্জারে নক করেছি, সে শুধু বলে অপেক্ষা করা, আসছি। অনেক সময় অপেক্ষা করার পর দিয়ে আসলো। আমি জিজ্ঞাসা করলাম, এত দেরি হলো যে? দিয়া ব্রো কুচকে আমার দিকে তাকিয়ে বলল, তুমি কি আমাকে দেখে বুঝতে পারছো না কতটা সাজুগুজু করছি তোমার সাথে দেখা করতে আসার জন্য? বাসা থেকে রেডি হয়ে বের হয়ে পার্লারে গেছি, ফেসিয়াল করছি, তারপর তোমার সাথে দেখা করতে আসছি। আর তুমি আমাকে এভাবে প্রশ্ন করতে পারলে? আমি দিয়াকে বললাম, এত কিছু করার কি দরকার ছিল? তুমি তো এমনিতেই সুন্দর। দিয়া রেগে উঠে বলল, কি বলো? রূপচর্চা করবো না মানে কি? আর তুমি ভালো করেই জানো আমি ত্বকের যত্ন নেই কতটা। আমি আর কিছু বললাম না। তার চোখের সামনে বেশি উঠলো নীরার মেকআপ বিহীন মুখটা, যে মুখে একটা মায়াবী ভাব আছে। নিয়ে বলে উঠলো, এই কি হলো, চুপ করে আছো কেন? আমি নিজেকে সামনে নিয়ে বললাম, কই না তো। মিয়া বলল, চলো, ক্ষুধা লাগছে। তারপর দুজনে রেস্টুরেন্টে চলে গেলাম। খাবার অর্ডার করার কিছু সময় পর খাবার দিয়ে গেল। আমি খাচ্ছি আর দিয়াকে বারবার করে দেখছি। দিয়ার ভিতর কিসের এত অহংকার? ও সুন্দর, এটাই কি ওর অহংকার? দিয়া বলল, এই তাকিয়ে কি দেখো? আমি বললাম, না কিছু না। খাবার খেতে খেতে বৃষ্টি শুরু হলো। বৃষ্টি আমার অনেক ভালো লাগে, ছোটবেলা থেকেই খুব পছন্দ। মনে খুব ইচ্ছে জাগলো দিয়াকে সঙ্গে নিয়ে ভেজার জন্য, কিন্তু দিয়া কি রাজি হবে? ভাবতে ভাবতে খাচ্ছি। খাওয়া শেষ করে একটা সময় বসে দিয়ার সাথে গল্প করলাম। বৃষ্টিতে ভিজার ইচ্ছাটাও আরো বেড়ে গেল। আমি দিয়ার হাত ধরে নিয়ে হোটেলের সামনে এসে বললাম, চলো আজ দুজনে বৃষ্টিতে ভিজবো। দিয়া আমার হাত থেকে টান দিয়ে ওর হাতটা সরিয়ে নিয়ে বলল, তুমি কি পাগল হয়ে গেছো নাকি?